লিটন দাসও কিন্তু বলেছিল টি-20-তে আমাদের যারা স্পিনার আছে বা টেল এন্ডারে মোটামুটি ব্যাট করার অ্যাবিলিটি যাদের আছে তারা কিন্তু খুব বেশি ভালো করছে। এই এনএসসি আসলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বলেছে, সেই বোর্ড মেম্বাররাই আবার অ্যাডহক কমিটির বিরুদ্ধে একটা রিট করেছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? বোর্ড প্রেসিডেন্ট ডিরেক্ট যখন সে নিজে গিয়ে সরজমিনে অনেক কিছু দেখতেছে, সেখানে আসলে কি নিড, প্লেয়ারদের সঙ্গে কথা বলছে, এবং শুধু এটা তো শুধুমাত্র আমরা দেখি যে একটা রেজাল্ট দেখি তো পুরো একটা সিস্টেমের বিষয়। আপনার আমি যতটুকু মনে করছি যে একটা স্ট্রং সিস্টেম যখন বিল্ড আপ হবে তো প্লেয়ারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে আশা করি যে তামিম যদি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসতে পারে বাংলাদেশ ক্রিকেটের, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে ভালো হবে। এরকম একটা ইনিংস মুশফিক খেলেছে, তো এটা আসলে আমার কাছে নতুন কিছু না, কিন্তু বাংলাদেশ টিমের জন্য আসলে এটা খুব বেশি প্রয়োজন ছিল। আপনার তাসকিন টেস্ট খেলা শুরু করেছে, শরীফুল যদিও বা সব ফরম্যাটেই আছে, আপনার রানা খেলে আসছে আপনার পিএসএল, তো তারপরও এটা ম্যানেজ করেছে ভালো। আপনি পাকিস্তানের কথা যেটা বলছেন, আমার মনে হয়েছে পাকিস্তান হয়তো কিছুটা আন্ডার প্রিপেয়ার্ড, কারণ তারা পিএসএল খেলে আসছে। স্টার প্লেতে আপনি সাথে আমি ডায়না জারিন, এবং আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডলার মাহমুদ, সাবেক পেসার বাংলাদেশ। ডলার মাহমুদ, ওয়েলকাম টু স্টার প্লে স্টুডিও। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আজকের ম্যাচটা দেখেছেন, এবং 40 বছর বয়সে সে মুশফিকের এমন একটা সেঞ্চুরি, ধৈর্য নিয়ে আসলে খেলা, মুশফিকের আজকের ইনিংসটাকে আপনি কিভাবে বর্ণনা করতে চান? তার আগে বলতে চাই আসলে মুশফিকের জন্য ধৈর্য, অধ্যবসায় বললেন, তার কঠোর পরিশ্রমের জন্যই আসলে এখানে মুশফিক। তো এরকম একটা ইনিংস মুশফিক খেলেছে, তো এটা আসলে আমার কাছে নতুন কিছু না, কিন্তু বাংলাদেশ টিমের জন্য আসলে এটা খুব বেশি প্রয়োজন ছিল। আপনার যেখান থেকে আপনার মুশফিক এবং লিটন দাস সেকেন্ড ইনিংসে আপনার ভালো একটা পার্টনারশিপ করেছে। তো ওভারঅল মুশফিকের ডেডিকেশন এবং মুশফিক যেভাবে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ক্রিকেট খেলেছে সেটা ফেনোমেনাল আমি বলবো। আর আপনার বাংলাদেশ ক্রিকেটের যারা খেলতে আসবে ভবিষ্যতে, আমি বলবো যে গ্রেট এক্সাম্পল, যে মুশফিককে দেখে আসলে যে একটা ছেলে কীভাবে তার প্যাশন এই বাংলাদেশকে কোথায় দেখতে চায়, এবং নিজে সে আসলে এতদিন ধরে ক্রিকেট খেলেছে, আর বিশেষ করে এই ফর্মেটটাকে আসলে কীভাবে ওন করে। কয়েকটা প্লেয়ার আছে আমি খুব কাছ থেকে আমি দেখেছি, বিশেষ করে মমিনুল, মুশফিক, তাইজুল, এরা আসলে টেস্ট ক্রিকেট নিয়ে সবসময় খুব বেশি চিন্তা করে এবং কীভাবে বাংলাদেশ টেস্ট ক্রিকেটকে আরও উপর দিকে নিয়ে যায়। তো এটা টোটাল একটা আমি বলবো যে একটা সিস্টেমেটিক একটা চেঞ্জ নিয়ে আসছে এই তিনজন, এবং সেইভাবে বাংলাদেশ প্রিপারেশন নিয়ে শুরু করেছে। ওভারঅল আমি বলবো যে যেখানে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেট দাঁড়িয়েছে, তো আমি বলবো মুশফিকের এখানে অনেকটা অবদান আছে। এবং এই যে আজকে 437 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ, তো পাকিস্তানের জন্য আসলে এই রানটা চেস করা, হাইয়েস্ট রান চেস করা হবে, এবং পাকিস্তানের জন্য এই রান চেস করে জেতাটা আসলে কতটুকু বাস্তবসম্মত? রেজাল্ট একদিকে হবে, যে কোনো একদিকে হবে আই গেস, কারণ ড্র হওয়ার কোনো সম্ভাবনা যেহেতু 2 দিন বাকি আছে, এবং আমি মনে করব বাংলাদেশ আপার হ্যান্ড আছে। বিশেষ করে আপনি মিরপুরের টেস্ট যদি দেখে থাকেন, যে এখন বাংলাদেশ কিন্তু অ্যাবিলিটি আছে যে মানে 20 উইকেট তুলে নেওয়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি, বাট স্টিল ক্রিকেট খেলা আপনার হয়তো বা আপনি খুব ভালো করে জানেন আসলে টেস্ট ক্রিকেট হচ্ছে আপনার সেশন বাই সেশন জেতার একটা বিষয় থাকে, ডমিনেট করার একটা বিষয় থাকে। বাংলাদেশ সোফার এখন পর্যন্ত 3 দিন বেটার ক্রিকেট খেলেছে, তো আর হয়তো বা কয়েকটা সেশন বাংলাদেশ যদি বেটার ক্রিকেট খেলতে পারে এই টেস্ট যেটা খুবই আমার মনে হয় যে বাংলাদেশের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে যদি আপনার কালকে সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারে। এবং সবচেয়ে ভালো দিক যে বাংলাদেশের কাছে আপনার যে 5 জন বোলার আছে, এই বোলারগুলো আপনার বিশেষ করে তাইজুল, মিরাজ এবং তাসকিন, শরীফুল, রানা সবাই একটা ভালো শেপে আছে। তো আর 10টা উইকেট তুলে নেওয়ার জন্য যারা প্রিটি ম্যাচ ক্যাপেবল। আমরা খেলার মাঝখানে, ম্যাচের মাঝখানে একটা গ্রাফিক্স দেখছিলাম যে এই টেস্টে সর্বোচ্চ গতিতে বল করা যারা আছেন, যে পেসাররা, তাদের মধ্যে প্রথম 3 জনই হচ্ছেন তাসকিন, শরীফুল এবং নাহিদ রানা। তো পাকিস্তানকে আমরা জানি আসলে পাকিস্তানের বোলাররা সেখানে সিরিয়ালে নিচে আছেন, তো পাকিস্তানকে আমরা পেসারদের স্বর্গ হিসেবে জানি। তো বাংলাদেশের এই পেস বিপ্লবটা আপনি আসলে অ্যাজ আ পেসার আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে খুব সুন্দর ওয়ার্কলোড ম্যানেজ করেছে বাংলাদেশ, বিশেষ করে আপনার এই সিরিজটা নিয়ে
কিভাবে প্ল্যান করতে হবে সেই প্ল্যানটা করেছে, আপনার কোন প্লেয়ারদের অ্যাভেলেবেল রাখতে হবে। তো পেস বলার আমরা সবসময় জানি যে আপনার ফিটনেস একটা অনেক বড় বিষয়, তো সেইখান থেকে আপনার তাসকিন টেস্ট খেলা শুরু করেছে, শরীফুল যদিও বা সব ফরম্যাটেই আছে, আপনার রানা খেলে আসছে আপনার পিএসএল, তো তারপরও এটা ম্যানেজ করেছে ভালো। আপনি পাকিস্তানের কথা যেটা বলছেন, আমার মনে হয়েছে পাকিস্তান হয়তো কিছুটা আন্ডার প্রিপেয়ার্ড, কারণ তারা পিএসএল খেলে আসছে। পেসের দিক দিয়ে অবশ্যই পাকিস্তান সবসময় ধরেন আপনার এখনও হয়তো স্টিল তাদের এমন ফাস্ট বোলার পাওয়া যাবে যারা এভারেজ মানে হয়তো বা 90 কিলোমিটার বল করতে পারে। তো আসলে পেস তো আর কি সবসময় আপনার সব রকমের সমাধান দিবে না। আপনি এখন যদি দেখে থাকেন তাদের যে পেস বোলারগুলো আছে, আব্বাস এবং আপনার খুররাম মঞ্জুর, এরা কিন্তু খুব বেশি জোরে বল করে না, কিন্তু টেস্ট ক্রিকেটে সোফা তাদের স্ট্যাট ভালো। তো এটা একটা ভালো দিক যে বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে এখন পেস বলের ইউনিট এত সুন্দর হয়েছে, জোরে বল করতে পারছে এবং সিচুয়েশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী বল করতে পারে। তো এটা আমি বলবো প্রপার একটা সিস্টেমের একটা বিষয়, এবং যেভাবে আর কি ওয়ার্কলোড ম্যানেজ করে এবং প্রপার গাইডেন্স তাদের দেওয়া হচ্ছে, তো সেটার ফল এবং তার রেজাল্ট আমি মনে হয় বাংলাদেশ পেতে শুরু করেছে। শান্ত গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছেন, নিশ্চয়ই আপনি দেখেছেন। তো ওই ছবিটা আসলে পোস্ট করাটা এবং এই যে দলের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এটা কি আসলে দলে কোনো সুপারস্টার নেই এই কারণেই হচ্ছে? না, দলের সুপারস্টার মানে আই গেস এটা আসলে আমি ওইভাবে দেখি না। আপনার দলের সুপারস্টার মানে যখন সাকিব, তামিম বা আলাদা এরা ছিল, লাইমলাইটটা এদের দিকেই চলে যেত। তো সেক্ষেত্রে আসলে এটা কি দলের জন্য একটা পজিটিভ কোনো বার্তা দিচ্ছে কি? আপনি যদি দেখেন ইন্ডিয়ার ক্রিকেট যদি দেখেন, সবাই এক বড় বড় স্টার, স্টিল দে আর উইনিং টেস্ট, ওয়ার্ল্ড কাপ সব কিছু জিতছে। তো এটা আসলে আপনার টিমে যদি এরকম বড় ধরনের কোনো প্লেয়ার থাকে, সেটাকে আসলে টিম ম্যানেজমেন্ট কিভাবে হ্যান্ডেল করবে, ক্যাপ্টেন হতে পারে হয়তো বা আপনার জুনিয়র, তারও সেই জায়গায় আপনার ম্যানেজমেন্টের একটা স্কিল থাকতে হবে। আমি বলবো যে হ্যাঁ, এখন বাংলাদেশ টেস্টে আপনি যদি দেখেন, বাংলাদেশের কিছু ডেডিকেটেড প্লেয়ার আছে যারা টেস্ট ক্রিকেট খেলছে, ওয়ানডেতে বা টি20তে আমাদের কিছু নতুন প্লেয়ার আসছে। তো সেই অর্থে আমি বলবো যে টেস্টের বেশ কিছু প্লেয়ার যারা আছে, আপনি দেখবেন যে ব্যাটসম্যান এবং আমাদের তাইজুল এবং মমিনুল, মুশফিক, তারা দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে। তো অবশ্যই মানে একটা টিম গেম থাকে, অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্লেয়ারগুলা দীর্ঘদিন ধরে খেলছে তাদেরকে ম্যানেজ করার একটা বিষয় থাকে। তো ওভারঅল আমি বলবো যে এটা টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের একটা ভূমিকা থাকে আসলে তাদের কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমরা যদি একটু মিরাজকে নিয়ে আলোচনা করি, মিরাজ আসলে বোলিংয়ে ভালো করছেন, কিন্তু আসলে ব্যাটিংয়ে তার আপ টু দ্য মার্ক পারফরমেন্স আমরা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি না। তো দল আসলে একটা পিওর অলরাউন্ডারের অভাবে ভুগছে কিনা আপনার কি মনে হচ্ছে? Still he is doing well as a bowler. I guess আমার মনে হয় যে খুব দ্রুত সে ব্যাটসম্যান হিসাবেও কামব্যাক করবে। আর এটা তো আসলে টিমে সবসময় আপনার ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে না। দেখবেন যে আমাদের লিটন দাসও কিন্তু বলেছিল টি20তে আমাদের যারা স্পিনার আছে বা টেল এন্ডারে মোটামুটি ব্যাট করার অ্যাবিলিটি যাদের আছে, তারা কিন্তু খুব বেশি ভালো করছে না। তো টিমের আসলে এটাই আপনার স্ট্রেংথ বাড়িয়ে দেয়। তো মিরাজের ক্যাপাবিলিটি আছে, আপনার ওয়ানডে এবং টেস্টে 2 ফরম্যাটে সেঞ্চুরি আছে। তো অবশ্যই এটা একটা আমি বলবো যে সেও আমার মনে হয় যে সে খুব ভালো করে জানে যে তার আসলে ব্যাটসম্যান হিসেবে কি করতে হবে। হচ্ছে না হয়তো বা খুব ভেরি সুন দেখতে পারবো যে মিরাজ হয়তো বা সে টেস্টেও ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রাখবে। সাকিব আল হাসানের অভাবটা কি আসলে কখনোই পূরণ হওয়া সম্ভব এই ক্ষেত্রে? পূরণ হওয়া সম্ভব কিনা সেটা আসলে আপনার স্টিল কিন্তু আমরা সব ফরম্যাটেই কিন্তু ডমিনেট করা শুরু করেছি। তো সাকিব আল হাসানের মতন প্লেয়ার, এটা তো ধরেন সবাই এরকম একটা প্লেয়ার চাইবে যে কোনো টিমে যে বল হাতে ব্যাট হাতে দুইটা জায়গায় ভালো করার একটা সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনার কিছু প্লেয়ার আমরা বলবো যে সেই সম্ভাবনা জায়গা তৈরি করেছে। বিশেষ করে মিরাজের কথাই একটু আগে বলছেন যে মিরাজ আসলে সেই জায়গায় যেতে পারে, কিন্তু সাকিব আসলে বাংলাদেশের জন্য যেটা করেছে সেটা হয়তোবা খুব শীঘ্রই হয়তোবা এটা আশা করা মানে বিষয়টা আমার মনে হয় না ঠিক হবে না। তবে এটা অবশ্যই একটা ধরনের একটা টিমের জন্য অনেক বড় প্রাপ্তি এরকম প্লেয়ার থাকা। আপনার দেখবেন যে প্রত্যেকটা টিমেই আপনার হয় একটা ব্যাটিং অলরাউন্ডার থাকে, একটা বোলিং অলরাউন্ডার থাকে, যারা টিমের সবসময় একটা মানে স্ট্রেংথের জায়গা আপনার সামনের দিকে নিয়ে যায়। তো আমি মনে করি যে পাইপলাইন থেকে ওরকম প্লেয়ার নিয়ে আসবে, যারা আপনার হয়তো ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে আপনার বাংলাদেশ টিমে আরো বেশি ভূমিকা রাখতে পারবে। আমরা যদি একটু বিসিবি ইলেকশন নিয়ে কথা বলতে চাই, সামনেই বিসিবি ইলেকশন, এবং তামিম ইকবাল কি আসলে বিসিবি ইলেকশনে জিতে পরিচালক হিসেবে আসতে পারবেন, কি মনে হয় আপনার? আমার মনে হয় দারুণ সম্ভাবনা রয়েছে, এবং তামিম যেভাবে আপনার
ইন্ট্রিম থাকা অবস্থায় এখনও যে ভূমিকাগুলো পালন করছে, যেটা খুবই প্রশংসনীয়। আমরা আর কি দেখেছি যে আপনার কিছু কিছু ডিসিশন খুব দ্রুত নিয়েছে, এটা বিগত সময়ে আপনার খুব অনেক অনেক ডিলে হয়েছে, যেটা আপনি ধরেন প্লেয়ারদের জন্য এবং দেখেছি দর্শকদের জন্য, এবং ওভারঅল ক্রিকেট আপনার স্ট্রাকচার কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে খুব আপনার ডিপলি চিন্তা করছে। এবং এটা একটা পজিটিভ দিক যে আপনার এই বিষয়গুলো আসলে একজন বোর্ড প্রেসিডেন্ট ডিরেক্ট যখন সে নিজে গিয়ে সরজমিনে অনেক কিছু দেখতেছে, সেখানে আসলে কি নিড, প্লেয়ারদের সঙ্গে কথা বলছে। এবং শুধু এটা তো শুধুমাত্র আমরা দেখি যে একটা রেজাল্ট দেখি, তো পুরো একটা সিস্টেমের বিষয় আপনার। আমি যতটুকু মনে করছি যে একটা স্ট্রং সিস্টেম যখন বিল্ড আপ হবে, তো প্লেয়ারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে আশা করি যে তামিম যদি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসতে পারে, অবশ্যই বাংলাদেশ ক্রিকেটে ভালো হবে। অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল 3 মাস হলো তিনি আছেন বিসিবিতে। তো এই 3 মাসের তামিমের সব কাজ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যদি এটাও খুব অল্প সময়, তারপরও যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, আমি আই গেস আপনারা সবাই আসলে প্রশংসা করবেন। তামিমকে কেউ হয়তো বা পছন্দ করবে, কেউ করবে না। তো আসলে যখন ভালো কাজ হবে, যারা পছন্দ না করে, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে, তারাও হয়তো বা প্রশংসা করতে বাধ্য হবে। তো আমরা তামিমকে খুব ভালো করেই জানি যে আপনার সে বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করেছে। অ্যাজ এ ওপেনার এখন পর্যন্ত বাংলাদেশে এরকম এই টাইপের প্লেয়ার আসেনি। তো সে এখন নতুন একটা দায়িত্বে যাচ্ছে। তো এই দায়িত্বেও আমি মনে করবো সে নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে, যে উচ্চতা নিয়ে যাবে, যেখান থেকে মানুষ হয়তো বা বলবে যে না, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করেছে, যে জন্য আজকে ক্রিকেট এখানে। তামিম ইকবাল আসলে অনেক কাজই করেছেন, এবং তার মধ্যে অন্যতম একটা কাজ যদি আমরা বলি ক্যাপ্টেন্স কার্ড। তো এই ক্যাপ্টেন্স কার্ড নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা আছে। অনেকে এরকম কমেন্টও করেছে যে আসলে ক্যাপ্টেনদের সম্মান দিতে যে তিনি আসলে সিনিয়র প্লেয়ারদেরকে অসম্মান করেছেন। আপনি আসলে এই বিষয়ে কি বলতে চান? দেখেন, বারবার একই কথা বলছি যে এখন যে কাজগুলো শুরু করেছে, এটা তো আসলে একটা শুরু মাত্র। তো তামিমের জন্য আরও বেশি সুবিধা হবে যে আপনার ওভারঅল ক্রিকেটে কিভাবে চেঞ্জ করা যায়, প্লেয়ারদের ফ্যাসিলিটিস কিভাবে বাড়ানো যায়। যারা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবদান রেখেছে, অবশ্যই সেই মানুষগুলা সামনে থাকা খুবই জরুরি। সম্মান আসলে কি হয়, একটা মানুষ যখন দেশের হয়ে সে কন্ট্রিবিউট করেছে, আসলে সে যখন খেলা ছেড়ে দেয় বা তার একটা নতুন জীবন শুরু করে, সেখান থেকে আসলে কিন্তু খুব বেশি চাওয়া পাওয়ার কোনো বিষয় থাকে না। ক্যাপ্টেন কার্ডের যে কথাটা বললেন, এটা মানে এক্স্যাক্টলি একটা মানুষকে অনার করা, তার সুযোগ সুবিধা আসলে দেখা। তো সেইখান থেকে আপনার অন্য যে বিষয়গুলো সামনে এসেছে, তাহলে সিনিয়র প্লেয়াররা বা অন্য যারা ন্যাশনাল টিমে খেলেছে, আসলে তাদের জন্য কি হবে। তো সেটার জন্য একটা আমি যতটুকু জানি, সেটা একটা প্রক্রিয়াধীন, আস্তে আস্তে সবার ক্ষেত্রে জিনিসগুলো হবে। তো যেহেতু একটা কাজ হয়েছে, সে যদি পূর্ণাঙ্গভাবে আপনার 4 বছরের জন্য আসে, তখন হয়তো বা দেখতে পাবো যে আমরা আরও নতুন নতুন জিনিস, যেখানে আপনার প্লেয়ারদের সম্মান করা এবং যারা ক্রিকেট খেলতে আসবে তাদেরকে উৎসাহিত করা, এবং যারা আপনার স্টেক হোল্ডার পুরো ক্রিকেট অঙ্গনে, তাদেরকে কিভাবে আরও বেশি উৎসাহিত করা যায় ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা আসলে বিসিবি ইলেকশনের জন্য কিছু কাউন্সিলরের নাম আমাদের হাতে এসেছে, আমরা সবাই দেখেছি। তো আপনার কি মনে হয়েছে এই কাউন্সিলরদের নাম দেখার পরে এটা আসলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড থেকে অনুপ্রাণিত? আই এম নট শিওর এই বিষয়টা আসলে। মানে যখন আমরা আমিনুল ইসলাম বুলবুলের ওই সময় আমরা দেখেছিলাম যে তখন বুলবুলের কাছের লোকজন ছিল, এখন আমরা দেখছি যে তামিম ইকবালের কাছের লোকজন আছে। তো আমি এই কনটেক্সটে জানতে চাচ্ছি। এটা আসলে উত্তরটা আমি আসলে কিভাবে দিব আই এম নট শিওর। তো আসলে এটা জানি না কারা বলেছে। তো আমার কাছে মনে হয় না যারা এই যোগ্যতা অর্জন করেছে, সবাই বাংলাদেশ ক্রিকেটের হয়ে কোনো ধরনের কন্ট্রিবিউশন তাদের ছিল, এবং সে প্লেয়ার হিসেবে করেছে। এবং এখন যারা আসছে বা যারা আসবে, তাদেরও হয়তো একটা সম্ভাবনা থাকে যে এই জায়গাটাও মানে ধরেন একটা সম্মানের একটা জায়গা, সে যদি এখানে ভোট দেওয়ার তার একটা অধিকার থাকে, তো সেই অধিকারের জায়গা থেকে যাতে করে বাংলাদেশ ক্রিকেটের ভালো হয়, তার ভোটটা প্রয়োগ করে যদি ভালো মানুষ এখানে আসে, তো সেটা আমার মনে হয় একটা পরিপূর্ণতা পাবে। আমরা দেখেছি যে যেই এনএসসি আসলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বলেছে, সেই বোর্ড মেম্বাররাই আবার অ্যাডহক কমিটির বিরুদ্ধে একটা রিট করেছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার জন্য প্রশ্নগুলো একটু কঠিন। দেখেন, এটা আসলে ক্ষমতার পালাবদলে অনেক ধরনের আপনার কিছু মুখোমুখি অবস্থান আর কি তৈরি হয়।
কে সঠিক কে বেঠিক আসলে ওই জাজমেন্টে আমি যাব না। দিন শেষে আসলে ক্রিকেটের জন্য যেটা ভালো হয় আমাদের, আমি অ্যাজ এ ক্রিকেটার এখন ক্রিকেটের সঙ্গে আছি, তো আমি চাইবো যে যেই আসুক না কেন ক্রিকেট বোর্ডের যেন একটা সঠিক রাইট পাতে এগোতে থাকে এবং বাংলাদেশ ক্রিকেট যেন বিশ্বে একটা এমন জায়গা যেখানে যায় যেখান থেকে আমরা প্রাউডলি বলতে পারি যে না আমরা ক্রিকেট নেশন হিসেবে আমরা বলতে পারি যে না আমরা ভালো জায়গায় আছি, আমাদের ক্রিকেটের জন্য বাংলাদেশকে বহির্বিশ্ব চিনতে পারবে। আমরা সবাই আসলে সাকিব দেশে আসবে, সাকিব দেশে ফিরবে, এই একটা আশা আমাদের সবার মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে জুলাই 24-এর পরে মামলা হয়েছে এবং আজকে প্রায় 250 কোটি টাকারও বেশি শেয়ার কেলেঙ্কারির মামলার কারণে, শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তাদের নথি জব্দ করা হয়েছে, সাকিব সহ আরও 15 জনের। তো আসলে সাকিবের দেশে আসাটা আর আদৌ কি হবে? সেটা মনে হয় আপনার গভর্নমেন্ট এবং সাকিব খুব ভালো উত্তর দিতে পারবে। একটা জিনিস আমার দেখে ভালো লাগছে যে সাকিব ধরেন এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি এখন ওপেনলি কথাবার্তা বলছে, যেটা মনে হয় যে কিছুটা হলে সাকিবের জন্য কাজটা আপনার সহজ হতে পারে, কারণ সে এখন দেশের বাইরে আছে। সাকিবের দেশের এখন না আসলেও যে তার জীবন থেমে থাকবে বিষয়টা তা না, হয়তোবা তার একটা ফিলিং আছে যে এখনও বাংলাদেশ ক্রিকেটের জন্য দেওয়ার কিছু আছে বা বাংলাদেশ ক্রিকেটে সে ফিরতে পারে এবং যে জায়গায় আসলে যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে সেটার জন্য আসলে হয়তোবা সাকিবের দর্শক এবং সাকিব নিজেও আসলে মানে প্রস্তুত ছিল না বা এখনও এই জিনিসটা নিয়ে তার মধ্যে হয়তো বা একটা কষ্ট কাজ করছে। তারপরে আমি জানি যে আমরা সবাই জানি যে সাকিব আসলে কতটা মানে রিয়েলিস্টিক আর কত স্ট্রং মেন্টালিটির একটা মানুষ। তো তারপরে যেহেতু কথা বলা শুরু করেছে, আসলে মনে হয় যদি দুই পক্ষ সব দিক দিয়ে যদি জিনিসগুলো একটু ইজি হয়, হয়তো বা সাকিবের জন্য বাংলাদেশে আসা বা আবার ক্রিকেট খেলাটা সহজ হতে পারে। আমরা যদি আবারও একটু টেস্টে ফিরে আসি, ঘরের মাঠে বাংলাদেশ আসলে খুবই ভালো করছে, তারা আসলে ব্যাটিং বোলিং, আজকে যদিও মুশফিক দলের হাল ধরেছে, তারপরেও ওভারঅল মোটামুটি আমি যদি বলি ব্যাটিং ভালোই হয়েছে, কিন্তু আসলে মাস দুয়েক পরে অস্ট্রেলিয়াতে আসলে কি হতে যাচ্ছে, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ঘরের মাঠে আপনার এখন আমাদের টেস্ট টিমের আপনার রেজাল্ট যদি দেখেন, আমরা পাকিস্তানের সঙ্গে জিতেছি, যদিও বা এর আগের আপনার সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট হেরেছিল, কিন্তু এখন আমরা জানি যে আসলে ঘরের মাঠে কিভাবে টেস্ট জিততে হয়। বিশেষ করে আমাদের যেটা ফার্স্টেই বললাম যে আসলে 20 উইকেট নেওয়ার মতন এখন অ্যাবিলিটি তৈরি হয়েছে। একটা সময় আমরা স্পিন ট্র্যাক বানাতাম, সেখান থেকে কিন্তু আমাদের ফাস্ট বোলিংটার সাথে মানে বোলিং গ্রুপটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তো আসলে দেখবেন যে এখন আমরা সিমিং উইকেট বা নিউ ইয়র্কে টেস্ট ম্যাচ মানে জেতা শুরু করেছি। তো সেই দিক থেকে আপনার এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা যে আসলে আমাদের অস্ট্রেলিয়া তো মানে টেস্টের কোথায় আছে বা টেস্টে কী করতে পারে এটা আসলে মানে খুব আর নতুন করে বলার প্রয়োজন নেই। তো ওটা তো বাংলাদেশের জন্য মানে একটা মারাত্মক চ্যালেঞ্জের একটা বিষয় হবে। তবে আমি ভেরি এক্সাইটেড আসলে বাংলাদেশ টেস্টে কত দূর গিয়েছে, আসলে কি করতে পারে সেটার একটা দারুণ একটা আমি বলবো যে বহিঃপ্রকাশ হবে যে আসলে অস্ট্রেলিয়া গিয়ে বাংলাদেশ আসলে কী ধরনের পারফরমেন্স করে। তবে যে ট্র্যাকে আছে আমাদের হাতে যে প্লেয়ারগুলো এখন আছে, আমি বলবো যে অ্যাটলিস্ট বাংলাদেশ ওখানে তো হয়তো বা এই স্বপ্ন দেখা হয়তো বা জিনিসটা কঠিন হয়ে যাবে, বাংলাদেশ অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট জিতবে, কিন্তু ওখানে গিয়ে তাদের সঙ্গে চোখ রেখে ক্রিকেট খেলা এবং যদি ড্র করতে পারি বা ডমিনেট করতে পারি সেটাও আমার মনে হয় অনেক বড় প্রাপ্তি হবে। আমরা আসলে মিরপুরের সবুজ উইকেট দেখেছি, যেটা আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না। তো এই উইকেট আসলে আমাদের অ্যাওয়ে সিরিজগুলোর জন্য, অ্যাওয়ে ম্যাচগুলোর জন্য কতটুকু পজিটিভ ইফেক্ট ফেলবে? সেটাই বললাম যে আপনার এরকম হয়তো বা পুরা ঘাসের উইকেট না হলেও আপনার বাউন্সটা মিরপুরের উইকেটে সবসময় জানি বাউন্সটা অনেক মানে পেস বোলার একটু বাউন্স পেয়ে থাকেন। তো সেই দিক থেকে হয়তো অস্ট্রেলিয়া ওই বাউন্সের কিছুটা সিমিলারিটি থাকবে। যেহেতু আমরা অলরেডি শুরু করেছি আমাদের স্ট্রেংথের জায়গা থেকে যে আমাদের পেস বোলাররাও ভালো বল করার অ্যাবিলিটি আছে। তো দেশের বাইরে আপনার সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলা হলে স্পিন থেকে পেসটাই আসলে ব্যাটসম্যানের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো অবশ্যই সেই জিনিসটা মাথায় রেখে বাংলাদেশের প্রিপারেশনটা ওরকমভাবে নেওয়া উচিত এবং বাংলাদেশের যে পেস বোলার এখন আমাদের হাতে আছে যারা রেগুলারলি আপনার টেস্ট ক্রিকেটও ভালো করছে, তো এখান থেকে একটা সম্ভাবনার জায়গা আছে যে আসলে ওখানে গিয়েও হয়তো বা ওই কন্ডিশন যত দ্রুত আপনার অ্যাডাপ্ট করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে প্লেয়ারগুলো এখন ভালো খেলছে তারা যেন ওই সময় গিয়ে আপনার ফিট থাকে, যাতে 100% সে তার অ্যাবিলিটি অনুযায়ী ক্রিকেট খেলতে পারে। আমাদের পেসাররাই কি এখন আমাদের ভবিষ্যৎ?
ভবিষ্যৎ আপনার হ্যাঁ এই অর্থে আমরা বলতে পারি যে আমাদের হাতে বাংলাদেশ ক্রিকেটের হাতে এখন বেশ 7-8 জন প্লেয়ার যারা আছে আপনার সব ফরম্যাট মিলিয়ে খুব দারুণ করছে। তো ক্রিকেট বলতে কি আপনার যে কোনো ফরম্যাটই আপনি যখন খেলেন না কেন আপনার ব্যাটসম্যান এবং বোলারের মধ্যে আপনি যদি কম্পেয়ার করেন যে আপনার ব্যাটসম্যান হয়তো বা আপনাকে সেট করে দিবে যে একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু আপনার ম্যাচ জিততে হলে আপনার বলারকে ওই 10টা উইকেট নেওয়া বা 20টা উইকেট নিয়ে সেটা বলারদের কাজ করতে হবে। তো অবশ্যই সেই দিক থেকে তো অবশ্যই বলবো যে আমাদের পেস বোলারদের ওই অ্যাবিলিটি তৈরি হয়েছে উইকেট নেওয়া এবং ডমিনেট করা। হ্যাঁ, যদি ফ্রেশ থাকে ভালো করতে পারে, ওয়াই নট, যে এরাই হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। থ্যাংক ইউ সো মাচ ডলার মাহমুদ ফর কামিং টুডে। থ্যাংক ইউ সো মাচ।